তো ভাই এটা ছিল আমাদের এয়ারবিএনবির বাড়ি। গত 4 দিন ধরে আমরা এখানে ছিলাম। এর উপর বেশ কয়েকটা ভিডিও করেছি, আপনারা দেখে নিন। ভিতরে বাইরে সব কিছু, ইভেন বাড়িওয়ালার সাথে কথা টথা বলছি, বেশ ভালো সুন্দর একটা পরিবেশ। সুইজারল্যান্ডের একটি গহীন পাড়াগায় এই বাড়িটা। তো যে কারণে আজকের এই ভিডিওটা করা সেটা হলো, আমরা যে গাড়িটা নিয়েছিলাম সুইজারল্যান্ডে এই 4 দিনের জন্য রেন্টে কার থেকে, তো সেই গাড়ির উপর একটা রিভিউ না দিলে তো হয় না, তাই না? তারপরে কত খরচ পড়লো, তারপরে এই গাড়ি ভাড়া নেওয়ার, ইউরোপের বিশেষ করে সুইজারল্যান্ডে গাড়ি ভাড়া নেওয়ার সিস্টেমগুলো কি কি ছিল, মানে কি কি করলাম, কিভাবে কি হলো, সব কিছু বিস্তারিত এই ভিডিও আমি আপনাদেরকে বলবো। তো প্রথম চলেন আমি আমাদের গাড়িটাকে দেখে নিয়ে আসি। তো এটা হলো আমাদের সেই এয়ারবিএনবির বাড়ি। এই যে আমি এখান থেকে উঠছি, দেখতে পাচ্ছেন সিঁড়িতে। এখানে থাকে হলো বাড়িওয়ালা, এই এইখানে থাকে হলো বাড়িওয়ালা, আমরা থাকি হলো ওই নিচে। আর এটা হলো আমাদের গাড়ি। তো চলেন এক কাজ করি, গাড়িটা ভাবছিলাম গাড়িটাকে রাস্তার উপর উঠে সোজা করে তারপরে দেখাই, কিন্তু যদি রাস্তার উপরে আমি এভাবে উঠাই তাহলে যে সমস্যাটা হবে, দুই সাইড থেকে যদি কোনো কারণে গাড়ি আসে রাস্তাটা ব্লক হয়ে যাবে, বা সাইডে রাখার সুযোগও কম। তো আমি এক কাজ করি, এখানেই গাড়িটা রাখি, এখানে রেখি, তারপরে দেখাই। প্রথম গাড়ির বাইরেটা আমি আপনাদেরকে দেখাই। এটা ছিল গাড়ির নাম্বার প্লেট, আর এই গাড়ির কোম্পানির নাম হলো, আসলে বোঝা যাচ্ছে না এটা কি, আপনারা যারা ইউরোপে থাকেন তারা জানেন, গুগলে দেখলে হয়তো বুঝতে পারতাম। ARONA না UA বুঝতে পারতেছে না আমি আসলে কীভাবে যেভাবে লিখছি আর কি। তো যাই হোক, মোটামুটি অত্যাধুনিক গাড়ি, 2023 সালের গাড়ি যতদূর আমি দেখলাম। সব সেন্সর লাগানো আছে, ওই যে পার্কিং সেন্সর সচরাচর সব গাড়িতে এখন কম বেশি থাকে। আর এই হলো গাড়ি। আর এটা ছিল মানে ট্যাঙ্কের যেই আছে না, আপনি যে অয়েল নেবেন, বুঝছেন? আচ্ছা, তো যাই হোক, এটা হলো পেট্রোলের গাড়ি, যা লেখা আছে নো ডিজেল। এই হলো গাড়ির চাক্কা, একটু ঘুরে দেখাই। এই হলো গাড়ি সাইড মিরর, এইগুলো গাড়ির ভিতর, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো গাড়ির এই হলো হুইল, আর এখানে লেখা আছে S, আমি জানি না কি হয়। আচ্ছা, এই গাড়ি হলো ফ্রন্ট, আর তারপরে ইও আছে, এখানে ফগ লাইটও আছে, বেশ অনেকগুলো সেন্সর লাগানো আছে পার্কিংয়ে। তো চলেন গাড়ি আমরা খুলি নাকি। এখন আমরা চাবি দিয়ে গাড়িটা খুলি, ভিতরটা দেখাই, তারপরে এই তো গাড়ি খুললাম, তাই না? এই হলো গাড়ির ভিতরটা, ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিট, এই হলো ফ্রন্ট, এক্স্যাক্টলি যা কিছু আপনারা দেখছেন। আর এখানে লেখা আছে, এটা মনে হয় ইউরোপিয়ান কোনো গাড়ির লোগো, আমি আমেরিকাতে এই গাড়ি দেখিনি, মানে এই লোগোই দেখিনি কোনো দিন, হতে পারে। তারপরে এটা হলো পিছনের সিট, দেখেন ভালো করে ভিতরটা। এখানে অলরেডি আমার ছোটো মেয়ের বয়স যেহেতু 4 বছর, তো তার এই বুস্টার সিট লাগানো আছে গাড়িতে, এটার জন্য এক্সট্রা পয়সা দিয়েছি, বলতে হবে, মানে একটু পরে সব বলবো কত খরচ হলো, কী হলো না হলো। এই হলো অবস্থা। এটা হলো আপনাদের জজবাই জ্যাকেট, এখানে রাখছি। যেমনটা ভাবছিলাম আমি, ইউরোপে প্রচণ্ড ঠান্ডা। আসলে আমি যখন আসছি মার্চ মাসের 20 তারিখ, আজকে ভিডিওটা করা 2025 সালে, মানে বাংলাদেশের মতোই অনেকটা, না বাংলাদেশে তো অনেক গরম, মানে এখানে ঠান্ডা, মানে হালকা ঠান্ডা। ওই দেখেন একটা টি শার্ট পরে দাঁড়িয়েছি, মার্চ মাসের 20 তারিখে। তো আমার মনে হয় সুইজারল্যান্ডে আসার, অনেকে মনে করে শুধুমাত্র সামারই বোধহয় একটুখানি ওয়েদার ভালো থাকে, ব্যাপারটা তা না। মার্চ মাসের 15 তারিখের পর থেকে আমার মনে হয় ওয়েদার বেশ ভালো থাকে। আমি যে কদিন ছিলাম ইউরোপে, প্রতিদিনই সুন্দর আবহাওয়া পাইছে, এই ভারী ভারী জ্যাকেট পরার কোনো প্রয়োজন হয়নি। হ্যাঁ, হালকা পাতলা একটা জ্যাকেট পরবেন, মানে ওই যে নাক কান মুখ মাথা মোটা ঢাইকা জুব্বার মতো যেসব মোটা মোটা জ্যাকেট মানুষ পরে ঠান্ডার সময়, সেইগুলো পরার মতো পরিবেশ এখানে নেই, পরতেও পারবেন না। এই হালকা পাতলা একটা টি শার্ট আর একটা হালকা পাতলা একটা জ্যাকেট হইলেই হয়ে যায়। এই হলো গাড়ির ট্রাঙ্ক, তাদের গাড়িটা আমরা ময়লা টয়লা করে নিই, মোটামুটি পরিষ্কারই আছে। তো চলেন গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই সামনে কী কী আছে। তা আমি ভাবছিলাম এই গাড়ির হলো পুশ স্টার্ট, কিন্তু পরে দেখি যে না, পুশ স্টার্ট না, এটারে দিছে হলো আপনার ওই চাবি দিয়ে স্টার্ট করতে হয়। তো প্রথম যখন আমি নিছি তা আমি ভাবছিলাম এখানে পুশ স্টার্ট, তো গাড়িতে স্টার্ট দিতে পারি না, নানান জায়গায় আমি পুশ স্টার্ট দেওয়ার সাইন খুঁজছিলাম, যেহেতু অত্যাধুনিক গাড়িটা তো হওয়ার কথা। পরে যার কাছ থেকে গাড়ি ভাড়া নিছে তাই দূরে এগোতেছে, জজ ভাই এটা তো পুশ স্টার্ট নাই, এইটারে ভাই আপনার চাবি দিয়ে স্টার্ট করতে হবে। আমি যাক ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাবি দিয়ে স্টার্ট করুন, পুশ স্টার্ট হইলেই হয়, এটা কোনো সমস্যা না। তো এই গাড়ির বিশাল বড় একটা মনিটর আছে, মনিটরটা খুব হেল্পফুল।
তো আপনি যদি মনে করেন ব্যাকে দেন না, ব্যাকের ক্যামেরা চেঞ্জ হয়ে যায়। এই তো বেশ বড়, মোটামুটি সব কিছু এখানে দেখাচ্ছে মনিটরের ভিতরে, সচরাচর অন্যান্য গাড়ি টাড়িতে যা কিছু থাকে। আর আমি গাড়িটা পার্ক করছি অনেক ঢালু জায়গায়, তো কাজে ওই হ্যান্ড ব্রেকও দিয়ে রাখছি। তো এই হলো চারদিকের অবস্থা, এই হলো গাড়ি। আশা করছিলাম এখানে সানরুফ মুনরুফ কিছু একটা থাকবে, কিন্তু সানরুফ মুনরুফ কিছুই নাই। এই হইলো অবস্থা ভাই, যেটা আমার ভাগ্যে জুটছে, বুঝছেন, যেটা আপনার ভাগ্যে জুটছে। এখন কিসমতের তো আর কিছু করার নেই, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই আপনি পাবেন। তো আমার ভাগ্যে গাড়িটা ছিল, আল্লাহ পাক লিখে রাখছে। তো আমি এটা করি ইউরোপে, এই সুইজারল্যান্ডে 4 দিন ঘুরে গেলাম। এবার আসেন খরচপাতির কথা বলে। এই গাড়িটা বুকিং দিয়েছিলাম আমি বাজেট থেকে, budget.com, ওরা ওই গাড়িটারই বুকিং টুকিং দেয়, ভাড়া টাড়া দেয়। তো budget.com-এ গিয়ে আমি আরও 2-3 সপ্তাহ আগে গাড়িটা বুকিং দিয়েছিলাম। তখন এটা প্রতিদিন খরচ ছিল $60 করে। প্রতিদিনের জন্য এই গাড়িটাতে দিতে হয়েছে আমার $60। এখন $60 হলে আপনার যদি সুইজারল্যান্ডের ফ্রাঙ্কে আসেন তাহলে হয়তো 5-6 ফ্রাঙ্ক কম হবে, বুঝছেন, ডলারে বেশি হবে, ফ্রাঙ্কে কম হবে। তো যাই হোক, আমি ফ্রাঙ্কের হিসাবে আর যাচ্ছি না। ফ্রাঙ্ক আর ইউরো হলো একই কারেন্সি বর্তমানে, আর ডলার তো ডলারই। তো এখন আমি নিলাম হলো $60 করে, ডলার হিসাব করে, আপনার বাংলাদেশে টাকা হিসাব করে নিন। তো ডলার $60 করে নিলাম। তাহলে আমি মোট 3 দিন ছিলাম, চতুর্থ দিন আমি ফেরত দিয়ে দিচ্ছি। তো ওই হিসেবে তারা 3 দিন কাউন্ট করছে। তো 3 দিনে আমার হয়েছিল প্রায় কত, $180। তো $180 ছিল। তারপর হলো বুস্টার সিট, বাচ্চার জন্য সিট লাগবে, তো এর জন্য দিলাম আরও $50। তো $80 $50 কত হলো, $230। এখন $230 হলে গাড়ি বের করে আমি নিয়ে আসতে পারতাম, কোনো সমস্যা নেই। এখন মানে বিদেশ বিভের পথঘাট, রাস্তাঘাট, মানে লোকালয় আপনার তো খুব একটা ধারণা নেই। আপনি গাড়ি চালানো হলো আমেরিকাতে, এখন ইউরোপে গাড়ি চালানোর আপনার এক্সপিরিয়েন্সও কম। তাছাড়া এক্সপিরিয়েন্সের বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো সেফটি। এখন ইন্স্যুরেন্স ছাড়া তো আমেরিকাতে গাড়ি চালানো যায় না। এখন ইন্স্যুরেন্স ছাড়া, মানে প্রপার ইন্স্যুরেন্স ছাড়া যদি ইউরোপে গাড়ি চালান, যদিও এটা আপনার জন্য বাধ্যতামূলক না, চাইলে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু তারপরেও সেফটির জন্য ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ভাবলাম যে না, যে 3 দিন থাকবো, 3 দিনের জন্য মানে কৃপণতা করে লাভ নেই, ইন্স্যুরেন্স নিয়ে নিই। খোদায় না করুক একটা ঘটনা ঘটলে পরে আমার ফ্যামিলি প্লাস গাড়িরও 12টা বাজবে। তো এই কথা চিন্তা করে আমি বললাম যে ঠিক আছে, এটা যত একেবারে হাইস্ট লেভেলের ইন্স্যুরেন্স আছে সেটা তো ঠিক আছে, মানে সুপার সেভিং ইন্স্যুরেন্স, আমি কী সেটা সুপার সেভিং ইন্স্যুরেন্স। প্রতিদিন এক কাজ করেন, $60 করে আপনাদের দিবেন, গাড়ি ভাড়া হলো $60, ইন্স্যুরেন্স হলো $60 করে দিলে এই 3 দিনের জন্য আপনার পড়বে কত, $180। $180 দিলে আপনার গাড়ি চুরি হয়ে যাক, ভাঙ্গা যাক, টোটাল হয়ে যাক, দুমড়ে মুচড়ে যাক, নষ্ট হয়ে যাক, যত খুশি যাই হয়ে যাক না কেন, আপনার 4 পয়সা দিতে হবে না, সব ইন্স্যুরেন্স দেবে। আমি কই যাক ঠিক আছে, কোনো সমস্যা নেই, নাও $60 নাও এখানে। তো $60 করে 3 দিনে নিলে হলো $180, আর গাড়ি ছিল $180। তখন 200 কত হলো, $400। $400 থেকে $40 হলো কম, কত, $360। $360 সাথে $40 যোগ হলো ওই যে সিটটার জন্য আলাদা আমাকে দিতে হয়েছে, তো কত, $400। তো সব কিছু ট্যাক্স ম্যাক্স আবি যাবি নিয়ে সম্ভবত $405 বা $410 পড়ছে হলো 3 দিনের জন্য এই গাড়িটা, যে আমার কাছে আমি রেখেছিলাম। তো আপনারা যারা গাড়ি ভাড়া নেবেন, তো তারা ওই চাইলে ইন্স্যুরেন্সটা রাখতে পারেন, না রাখতে পারেন, এটা বাধ্যতামূলক না। যদি ইন্স্যুরেন্স না রাখেন, যেন আমি তো সুন্দর চালিয়ে আছি, এখন গাড়ি চালায় আবার যেখান থেকে গাড়ি নিয়েছি সেখানে দিয়ে আসবো। কুর নামক একটা সিটি আছে, আর আমি এখন আছি ইন্টারলকে নেই। তো কুর সিটিতে আমি আবার এই গাড়িটা কী করবো, ওদেরকে দিয়ে দিবে। এখান থেকে 2 ঘন্টা 40 মিনিট লাগবে। তা এই যে 3 দিন গাড়ি চালিয়েছে, এখন আল্লাহর রহমতে কিছু হয়নি, আরও 2 ঘন্টা 40 মিনিট আমাকে গাড়ি চালিয়ে ওই কুর সিটিতে গিয়ে গাড়িটা ড্রপ আপ করতে হবে। তো আমি যাই না, তখন কী হবে আল্লাহ তাআলা জানে, তাই না, আমি কীভাবে জানবো। তো আশা করি আপনাদের দোয়ায় মরবিদ্যায় তেমন কিছু হবে না, গাড়িটা সহি সালামতে তাদেরকে দিয়ে দিব। তো ইন্স্যুরেন্স না নিলেও হয়তো, কিন্তু তারপরে সেফটির জন্য নিয়েছে, এখন এটা আপনাদের ব্যাপার। এবার আসেন ইউরোপে গাড়ি চালানোর নিয়মকানুন, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা। এখন আমার ইউএস ড্রাইভিং লাইসেন্সে তো আমি কম বেশি সব দেশে গাড়ি চালাতে পারি, কিন্তু তারপরেও অন্যান্য দেশের নিয়ম অনুযায়ী একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়। তো আমিও আমার এলাকা থেকে, মানে আমেরিকা থেকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসছিলাম। এটা খরচ পড়ছিল আমার $20, ইন কেস বলা যায় না, যদি কোথাও চায় বা লাগে। কিন্তু আমি এখানে এসে দেখলাম আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কেউই চায়নি। ওই সবার ইউএস ড্রাইভিং লাইসেন্সই দেখছে, বাস এইটা দিয়ে গাড়ি দিয়ে দিছে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কেউই চায়নি। চাইলে আমি আরও $20 সেভ করতে পারতাম, কিন্তু এটা দেখলাম অনেক দেশের রিকোয়ারমেন্টের ভিতরে পড়ে। তো আমি সেফটির কারণে পরে যদি আমি এসে পড়ি, আবার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স চাই, পরে আবার এই হরেনের ভিতরে কী করবো। এই জন্য ভাই আমার যেখানে যেটা করা দরকার সব কিছু করছি, তাও মোটামুটি আমাদের চায়নি। তো আপনারা যে জিনিসটা আমি দেখলাম, আপনারা যারা বাংলাদেশ থেকে এসে ইউরোপে গাড়ি চালাবেন ভাড়া নিয়ে, তাদের জন্য মনে সমস্যা হওয়ার কথা না। আপনাদের যারা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কী করবেন, আপনাদের লাইসেন্স দিয়ে আপনারা আমেরিকাতে, বিশেষ করে ইউরোপে গাড়ি চালাতে পারবেন।
সুইজারল্যান্ডে পারলে বাকি দেশগুলোতে পারবেন। এখন যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো এই ওই আপনাদের যে লাইসেন্সটা আছে লাইসেন্সটার অ্যাগেন্স্ট একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নেবেন। বাস ইন্টারন্যাশনাল লাইসেন্সটা যদি ওই কার কোম্পানিতে জমা দেন তো আপনাদের গাড়ি দিয়ে দিবে, সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক ভাই, এই ছোট্ট ভিডিওতে যা বোঝানো দরকার, যা বলা দরকার, যা যা আপনাদের জানানো দরকার, টাকা পয়সার হিসাব থেকে নিয়ে শুরু করে আমাদের গাড়ি রিভিউ সব আমি দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। আমি এই যে ভিডিওটা করছি এটা হলো সুইজারল্যান্ডের ইন্টারলকেন নামক একটা সিটি আছে। এটা একটা ট্যুরিস্ট স্পট, আশেপাশে সব জায়গায় হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্যুরিস্ট অ্যাট্রাকশনে ভরা। সুইজারল্যান্ডে যারা বেড়াতে আসে এখানেই বেড়াতে আসে। তো এরকম একটু পাড়াগায় যেটার নাম হলো লেজিগ্যান, যে গ্রামটাতে দাঁড়িয়ে ভিডিও করছি এটা নাম হলো লেজিগ্যান। আর ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো এখান থেকে সর্বোচ্চ 30 মিনিট ধরে যদি গাড়ি চালিয়ে যান। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।